ফেব্রুয়ারিতে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছে অন্তর্বর্তী সরকার। তার কিছুক্ষণ পরেই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে জামায়াত বলছে দলটি তাদেরকে ব্যবহারের পর এখন আওয়ামী লীগের মতো আচরণ করছে। নির্বাচন এবং গণভোট একই দিনে হবে নাকি আলাদা দিনে তা নিয়েও রাজনীতির মাঠ দ্বিধাবিভক্ত। ঐকমত্য কমিশনের বিরুদ্ধে তোলা হচ্ছে বিশ্বাসঘাতকতার অভিযোগ। এর মধ্যেই সোমবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তী সরকার। সব মিলিয়ে কি হতে যাচ্ছে, কোন পথে বাংলাদেশ, এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এখন প্রকাশে। স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন, সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। দর্শক, আজকের পর্বে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং কলামিস্ট হাসান মামুন। আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। আমাদের সঙ্গে আরও উপস্থিত হয়েছেন সাংবাদিক ও লেখক আমিরুল মোমিনিন মানিক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি শুরুটা একটু আজাদ ভাইকে দিয়ে করতে চাই। আজাদ ভাই, যেই কথাটি আমরা আজকে শুনলাম যে আগামীকালকে অন্তর্বর্তী সরকার বেশ ঘটা করে সংবাদ সম্মেলন ডেকেছে, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে এই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা তো এখন পর্যন্ত বাংলাদেশে তিনি কোনো সংবাদ সম্মেলন ফেস করেননি। আগামীকাল প্রধান উপদেষ্টাই কথা বলবেন নাকি অন্য কেউ কথা বলবেন, আর কি ধরনের বার্তা আসতে পারে? প্রথমত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তো নিয়মিতই সংবাদ সম্মেলন করা হয় এবং একটা নির্ধারিত সময় সামনে রেখে আমরা সবসময় সাংবাদিকদেরকে অবহিত করি সংবাদ সম্মেলনের ভেন্যু এবং টাইমটা সম্পর্কে। তো এখনও সেরকমই একটা সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। এবার স্পেকুলেশন বা এক্সপেকটেশন একটু বেশি, বিকজ ভেন্যুটা ফরচুনেটলি প্রধান উপদেষ্টার কার্যালয়, আর যেহেতু এটা প্রধান উপদেষ্টার কার্যালয় সেখানে কিছু সিকিউরিটি রেস্ট্রিকশনও আছে। তো এই রেস্ট্রিকশন এবং ভেন্যুর কারণে সবার মধ্যে হয়তো একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে যে সেখানে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে। কিন্তু আমরা মনে করি যে আমরা সরকারের পক্ষ থেকে যখন যে সিদ্ধান্ত আপনাদেরকে জানাই, প্রত্যেকটা সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। অগুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আপনাদের সময় আমরা আসলে নিতে চাই না। আগামীকালকেও সরকারের নীতি নির্ধারক যারা আছেন তারা বসবেন, আলোচনা করবেন। বিভিন্ন বিষয় আছে, রাজনৈতিক সমসাময়িক অনেক ইস্যু আছে যেগুলো নিয়ে সরকারের সিদ্ধান্তের জানার অপেক্ষায় দেশবাসী আছেন। সরকার সেসব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। আবার এমন অনেক বিষয় আছে যেগুলো সরকার একটা চলমান প্রক্রিয়ার একটা অংশ হিসাবে সরকারের নানা পর্যায়ে গিয়ে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত আপনাদেরকে জানানো হতে পারে। তো আমরা আশা করছি যে সব কিছু মিলিয়ে সরকারের পক্ষ থেকে খুব ইতিবাচক কিছু বার্তা হয়তো আমরা দেশের জনগণকে দিতে পারবো। আজকে সরকারের পক্ষ থেকে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করা হয়েছে, আবার সংবাদ সম্মেলনও ডাকা হচ্ছে। কোনো যোগসূত্র আছে কিনা নির্বাচন নিয়ে? গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে নাকি আলাদা দিনে হবে, এগুলোর কোনো বার্তা বা কোনো কিছু আলোচনা আছে কিনা? প্রথমত নির্বাচনের আনুষ্ঠানিক ক্যাম্পেইন এটাকে ঠিক বলা যাবে না, কিন্তু আমরা তো আমাদের দিক থেকে জনগণকে সবসময় আহ্বান জানাচ্ছি যে নির্বাচনের ব্যাপারে তারা যেন আরও মানে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করার জন্য তো সরকার অনেক দিন ধরেই কাজ করছে। আজকেও সেই সরকারের যে সেই প্রচেষ্টা, তার একটা অংশ হিসেবে আজকে একটা মেসেজ প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে দেশের মানুষকে দেওয়া হয়েছে যে আপনারা ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিন, আপনারা যোগ্য প্রার্থীদেরকে বাছাই করুন, ভোট দিন। আমরা একটা ভোটের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছি, আমরা একটা উৎসবমুখর পরিবেশে ভোট চাই, সেই বার্তাটাই দেওয়া হয়েছে। জি, হাসান মামুন ভাইয়ের কাছে একটু আছেন। মামুন ভাই, যেটা নিয়ে কথা বলছিলাম যে প্রধান উপদেষ্টা কার্যালয় বা সরকারের পক্ষ থেকে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করা হয়েছে আজকে থেকে। এর কিছুক্ষণ পরে আমরা দেখেছি, যেটাতে আমি আসলে আমার ইন্ট্রোতে বলেছি যে তারেক রহমান নির্বাচন যথাসময়ে হবে কিনা শঙ্কা প্রকাশ করেছেন। তিনি অবশ্য বলেছেন আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে যথাসময় নির্বাচনী শঙ্কা আছে। এই বিষয়ে কি মূল্যায়ন আছে আপনার? হ্যাঁ, উনি যে বক্তব্য আজকে রেখেছেন এটা সবারই মনোযোগ আকর্ষণ করবে। আমি ইয়েতে অনলাইনে দেখছিলাম নিউজটা, এটা কালকে গুরুত্বের সঙ্গে নিশ্চয়ই ছাপা হবে সংবাদপত্রে। তো উনি তো অপশক্তির কথা বলেছেন, অগণতান্ত্রিক শক্তি মানে সুবিধা নিতে পারে বা মানে পরিস্থিতির সুবিধা নিতে পারে। তো এই ব্যাপারে উনি কিন্তু রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তো উনি গণতান্ত্রিক শক্তি, অগণতান্ত্রিক শক্তি এইভাবে কিন্তু ভাগ করছেন, এটা একটু লক্ষণীয়। মানে রাজনীতির ময়দানে এটা গণ অভ্যুত্থানের পরও আছে, এটা অনেকে কিন্তু মনে করে, এবং অনেকে এটাও মনে করে যে গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তারা সবাই গণতান্ত্রিক শক্তি না, এই ধারণা কিন্তু পারসেপশন সমাজে আছে এবং বাদানুবাদ চলছে। কে গণতন্ত্রের পক্ষ শক্তি, কে প্রতিপক্ষ,
কে কোন প্রশ্নে কী অবস্থান অতীতে নিয়েছে, কার কি ভূমিকা ছিল, এখন কি ভূমিকা, কারা দেশকে কোন দিকে নিতে চায়, এই নিয়ে কিন্তু রাজনীতিতে বিভক্তি আছে। মানে ফেসিবাদকে উৎখাত করা হয়েছে তার মানে এই না যে এইসব বিতর্কের অবসান হয়ে গেছে। অবসান হয়ে গেলে ভালো হতো, কিন্তু সেটা হয়নি, এবং তারেক সাহেবের বক্তব্যে কিন্তু এটার ইঙ্গিত আছে। এখন বলা যেতে পারে যে অপশক্তি বা অগণতান্ত্রিক শক্তি বলতে উনি কাকে বোঝাচ্ছেন এটা উনি বলতে পারবেন ভালো, সেই প্রশ্ন তো তাকে করা হয়নি, তাই না? কিন্তু এটা নানা রকম ব্যাখ্যা সমাজে রাজনীতিতে হবে, এবং যে যার মতো ব্যাখ্যা করবে। তো আমার মনে হয় যে উনি বোঝাতে চেয়েছেন, বলেওছেন যে আমরা যে নির্বাচনে যাব বা ভবিষ্যতে যদি সরকার গঠন করি, আসনের মানে প্রার্থীর বিষয়টাও কিন্তু উনি বলেছেন যে প্রায় 300 আসনে প্রার্থী চূড়ান্ত করে এনেছে, সেটাও বলেছেন। এবং এখানে যারা আন্দোলনে সহযাত্রী ছিল তাদেরকে কিছু আসন দেওয়া হতে পারে, এই কথা উনি বলেছেন। তো উনি হয়তো বোঝাতে চাচ্ছেন যে বিএনপি এবং বিএনপির সঙ্গে যারা দীর্ঘদিনে স্বৈরাচার বিরোধী সংগ্রামে ছিল তারা হচ্ছে গণতন্ত্রের পক্ষে শক্তি, এটা উনি মিন করে থাকতে পারেন। তো যাই হোক, আগামীতে নির্বাচন হবে আমরা তো আশা করি। আজাদ ভাই যেটা বললেন যে, এবং সরকার তো বলছে যে রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হবে। আপনি বলেন ক্যাম্পেইন শুরু হয়েছে, নির্বাচন কমিশন আজকে ভোটার মানে তালিকা প্রকাশ চূড়ান্ত চূড়ান্ত হওয়ার তালিকা প্রকাশ পথে, যে প্রায় 13.5 কোটি ভোটার, প্রবাসীরা ভোটার হবে, এবং ইতোপূর্বে যারা ভোট দিতে পারতো না তাদেরকেও মানে এর অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। তো সব দিক থেকে ইতিবাচক। আরেকটা বড় অগ্রগতি হয়েছে আজকে, এই যে এনসিপির সঙ্গে নির্বাচন কমিশনের যেটা বিরোধ চলছিল শাপলা প্রতীক নিয়ে, তো সেখানে একটা উইন উইন সিচুয়েশন হয়েছে, দুই পক্ষই জিতেছে আমি বলবো, যদি যে হার জিতের কথা আমরা বলি, এবং একটা ভালো সমঝোতা হয়েছে, এবং এনসিপি যেটা মেনে নিয়েছে এটা ভালো, এবং তাদেরকে আমরা সবাই তো নতুন শক্তি হিসেবে আমরা তাদেরকে আমরা তো মানে প্রশংসা করি, এবং তাদের বিজয় মানে হচ্ছে তারা ভালো করুক, এটা আমরা চাই। তো যাই হোক, এখন নির্বাচনের দিকে পুরো প্রক্রিয়াটা যাওয়া উচিত দ্রুত, এবং এখানে এমনকি জুলাই সনদ বাস্তবায়নটা কোনো বাধা হওয়া উচিত না, এই মতো কিন্তু সমাজে প্রবলভাবে আছে। জুলাই সনদ নিয়ে বিভক্তি তৈরি হয়েছে, এমনকি গণভোট হওয়া প্রয়োজন কিনা অনেকে মনে করে না যে গণভোট হওয়া প্রয়োজন, যদিও গণভোটের সিদ্ধান্ত হয়েছে এবং সব দল কিন্তু একমত হয়েছে গণভোটের ব্যাপারে। এখন গণভোটটা যাতে প্রধান ভোটের মূল লক্ষ্যের বাধা না হয় কোনোভাবে, এমনকি জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নটা বাধা না হয়, সেটা দেখতে হবে। আমাদের গণতন্ত্রের উত্তরণটা হচ্ছে মুখ্য গণ অভ্যুত্থানের পর, আর হচ্ছে যে গণ অভ্যুত্থানের পর অর্থনীতিতে সমাজে যে অস্থিরতা চলছে, এই যে অর্থনীতি, গণভোট, এই প্রসঙ্গগুলো আমি আসবো একটু। রাজনীতির মাঠে এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে সেগুলো নিয়ে একটু মানিক ভাইয়ের কাছে একটু যাই। মানিক ভাই, আজকে ঐক্য নিয়ে কথা হচ্ছিল, তারেক রহমান নিজেও বলেছেন যে ঐক্য যদি নষ্ট হয়ে যায় বা কোনো আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। আবার জামাতের নায়েব আমির ডাক্তার আব্দুল্লাহ মাহমুদ তাহের তিনিও কিন্তু বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি এটাও বলেছেন বিএনপি আর জামাত যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে দুটো কথার মধ্যে রাজনীতিতে কোনো সুবাতাস দেখতে পাচ্ছেন কিনা? অনেক ধন্যবাদ এখন টিভিকে, অনেক ধন্যবাদ যারা এই মুহূর্তে দেখছেন। আসলে ক্ষমতা এবং সময় এটা কারোর একার জন্য উপভোগ্য নয়। কেউ যদি মনে করে যে সময় এবং ক্ষমতা কেবলই আমার, তাহলে এটা বড় ধরনের একটা ভুল। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের একটা প্রবণতা এখনও দেখছি গণ অভ্যুত্থানের পরেও, যে প্রত্যেকেই মনে করছে যে তাকেই জিততে হবে নিরঙ্কুশভাবে। ফ্যাসিবাদের একটা মূল নিয়ামকই ছিল যে আমি শ্রেষ্ঠ আর অন্যরা নিকৃষ্ট। ওই জায়গা থেকে সরে এসে জাতীয় ঐক্যমত্যের জায়গায় সবাইকে ছাড় দিতে হবে। যে প্রশ্নটা এসেছে যে এখন জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট কিভাবে হবে, এগুলো নিয়ে নানা ধরনের দ্বিমত তৈরি হয়েছে। দ্বিমত থেকে আন্দোলন এবং এই যে কথার যুদ্ধ, এটা আমরা মাঠেও বিভিন্নভাবে কিন্তু সংঘাত, সহিংসতায় রূপ নিচ্ছে বলে দেখছি। এই বিষয়গুলোতে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত রাজনৈতিক দলগুলোকে, কারণ আমরা 16 বছরের ফ্যাসিবাদী অপশাসন দেখে এসেছি। জনগণ যেটা পছন্দ করে না সেইটা যদি বারবার ঘুরে ফিরে জনগণের সামনে আসে তাহলে এটা অত্যন্ত বিরক্তিকর, এবং বারবার আসলে আমরা সেটাই দেখছি। এখন অনেকে নানা ধরনের তর্ক করে না যে আসলে এই সরকারের বৈধতা কি। সরকার পরিবর্তনের জন্য দুটোই তো পথ, একটা হলো ভোট ব্যবস্থা, আরেকটা হচ্ছে গণ অভ্যুত্থান, তাই না?
তো গণ অভ্যুত্থানের চেয়ে বড় আর সংবিধান কি থাকতে পারে? আমাদের শুরুর দিকে তো বেশ কিছু ভুল হয়ে গেছে। এখন সেই ভুলগুলোর পুনরাবৃত্তি না করে আমরা যদি এই সরকারকে যে ম্যান্ডেট দিয়েছি সেই অনুযায়ী শক্তপোক্তভাবে সিদ্ধান্ত নিতে পারে, মেরুদণ্ডটাকে সোজা রেখে নির্বাচন বাস্তবায়নের জন্য এখন যা যা করা দরকার তা করতে পারে, তাহলে জন আকাঙ্ক্ষা বা জনগণের যে অভিপ্রায় সেটা প্রতিফলিত হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ক্যাওয়াজ দেখতে পাচ্ছি, ভয়াবহ ক্যাওয়াজ, এবং এটা দিনকে দিন বাড়ছে। জুলাই সনদে যখন স্বাক্ষর করা হলো, জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠান হলো, তখন কিন্তু আমরা ভেবেছিলাম যে ওই দিন সকালবেলায় যে সব দল যাবে, বিশেষ করে গণ অভ্যুত্থানের পক্ষের যে দলগুলো আলোচনায় বসেছিল, আমাদের মিটমাট হয়ে যাবে, একটা সম্প্রীতির পরিবেশ তৈরি হবে। ওই দিন থেকে আবার নতুন করে একটা পরিস্থিতি তৈরি হলো, এবং যে পরিস্থিতি এখনো চলমান রয়েছে। এখন দেখুন, তিনটি রাজনৈতিক দলকে সবসময় আমরা গুরুত্বের পর্যায়ে রেখেছি, বিএনপি, জামাত এবং এনসিপি। এই তিনটি রাজনৈতিক দলের মধ্যেই তো ভয়াবহ বিরোধ। নির্বাচনের আগে এই বিরোধ কাটবে কিনা এখন যেটা মনে করা হচ্ছে বা বিভিন্ন সূত্রগুলো যে ধারণা দিচ্ছে সেটা হচ্ছে যে উচ্চকক্ষে পিআর যদি বিএনপি মেনে নেয় তাহলে গণভোট ইস্যুতে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হবে, এটা জামাতও মেনে নেবে। এইভাবে একটা সমাধানের পথ বের করা হচ্ছে। এটা তো অনেকটা নিশ্চিতই যে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে এই মতবিরোধ না কমে তাহলে নির্বাচনটা বিঘ্ন হবে, তাই না? বিএনপি, জামাত, এনসিপি যদি এক হতে না পারে তাহলে এই নির্বাচনটি নিয়ে একটা যে আশঙ্কা চলছে সেটা সত্যে পরিণত হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন যে ঐক্যের কথা বলা হচ্ছে, সেটা বিএনপির পক্ষ থেকে হোক, জামাতের পক্ষ থেকে হোক বা নাগরিক সমাজের পক্ষ থেকে হোক, সেই ঐক্যটা অত্যন্ত জরুরি। এবং জনগণ কি মনে করছে জানেন? জনগণ বিরক্ত হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে এত মতবিরোধ কেন। মানে বিষয় হয়েছে যে এই সরকারকে জনগণ সমর্থন দিয়েছে, রক্তের উপর দাঁড়িয়ে আছে এই সরকার। এই যে রাজনৈতিক দলগুলোর পেছনে পেছনে এতটা হেয় প্রতিপন্ন হয়ে নতজানু হয়ে ঘুরছে, এটাও আসলে আমরা যারা দল নিরপেক্ষ থাকার চেষ্টা করি তাদের কাছে কিন্তু খুব একটা স্বস্তিদায়ক মনে হচ্ছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন এই যে গতকালকে একটা ঘটনা ঘটেছে, অসাধারণ ঘটনা, এটা অনেকের চোখ এড়িয়ে গেছে হয়তো, যে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক এবং নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সেখানে ছিলেন। আমরা কিন্তু অনেক গুজব গুঞ্জন শুনেছি যে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সেনাপ্রধানের দ্বন্দ্ব, তাকে মেনে নিচ্ছে না, অথবা ডক্টর ইউনূসের সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানের দূরত্ব আছে। এই যে বৈঠকের একটা ছবি আমি মনে করি যে ভেতরে ভেতরে পুরো জাতিকে স্বস্তি দিয়েছে যে আমরা টুগেদার উই ওয়ান, আমরা ইউনাইটেড, আমরা নির্বাচনটা করতে পারবো। কিন্তু এখন এইরকম একটা পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো যদি আবারও এই সংঘাতকে উস্কে দেয় তাহলে সেটা খুবই দুঃখজনক হবে। জি, একটু আজাদ ভাইয়ের কাছে আসি এ বিষয়ে। রাজনৈতিক দলগুলো যদি সংঘাতকে উস্কে দেয়, আজাদ ভাই আসলে এখানে সরকারের পক্ষ থেকে সরকারের কোনো দায় আছে কিনা? সরকার যেখানে ঐকমত্য কমিশনের বিরুদ্ধে আসলে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে প্রতারণা করা হয়েছে, জুলাই সনদে তারা একটা যেটা বলেন নেই সেই অংশটি তারা বাদ দেওয়া হয়েছে, নোট অফ ডিসেন্ট বাদ দেওয়া হয়েছে, এই যে নানা কথাগুলো, সরকার কি আসলে দায়িত্বশীল আচরণ করতে পারেনি এই যে রাজনৈতিক দলগুলোকে একীভূত করে রাখার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। প্রথমত এই যে এটাকে সংঘাতময় পরিস্থিতি বা মতবিরোধ আমরা বিষয়গুলোকে এভাবে দেখি না। আমরা এটা মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা আছে। একটা গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দলের মধ্যে মতভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। মতভিন্নতা যদি না থাকে তাহলে বরঞ্চ গণতন্ত্রের যে সৌন্দর্য সেটা সবসময় বিকশিত হতে পারে না। সো রাজনৈতিক দলগুলো বিভিন্ন ইস্যুতে তারা তাদের নিজস্ব মতামত ব্যক্ত করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এখন পর্যন্ত এমন কোনো সিচুয়েশন তৈরি হয়নি যাতে করে রাজনীতিক একটা অচল অবস্থা দেশে তৈরি যেখানে হয়েছে। ঐকমত্য কমিশনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলা হয়েছে, সেইটা তৈরি হয়নি। ঐকমত্য কমিশন সরকারের কাছে কিছু সুপারিশ করেছে, সরকার সেই সুপারিশগুলোর ভালো মন্দ বিবেচনা করবে। ঐকমত্য কমিশন তো কারো উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি, তারা তাদের মতো করে সুপারিশটা দিয়েছে। এখন এই সুপারিশটা বিচার বিশ্লেষণ করার সুযোগ এখনও আছে। যেহেতু এখনও সুযোগ আছে বিশ্লেষণ করার এবং বিশ্লেষণ করে সেই অনুযায়ী সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত দেওয়ার, আমার মনে হয় যে এইটুকু
সময় সরকারকে সবাই দেবে এবং সবাই দিতে আগ্রহী। রাজনৈতিক যে পরিবেশটা যেমনই থাকুক, রাজনীতিতে অনেক সময় অনেক উত্তাপ থাকে। গত 1-1.5 বছরে আমরা যখন সরকারের সাথে কাজ করতে গিয়ে দেখেছি যে বিভিন্ন সময়ে মানে পরিস্থিতিটা মনে হচ্ছে যে এমন একদম ব্রিঙ্কসম্যানশিপ যেটাকে বলে, একেবারে মানে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। কিন্তু সেখান থেকেও আমরা দেখেছি যে আবার রাজনীতিতে সৌহার্দ্য ফিরে এসেছে, আবার রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসেছে এবং আলোচনা করেছে। আমরা মনে করি যে এই ধরনের ইস্যুগুলোতে, সামনে যে ইস্যুগুলো আসবে এগুলোতেও মতভিন্নতা থাকলেও আমরা মনে করি যে এগুলো সমাধান সম্ভব। রাজনীতিতে তেমন কোনো, আমি 1 মিনিট একটু বিরতিতে যাব, তার আগে একটু সংক্ষেপে আমি হাসান মামুন ভাইয়ের কাছে একটু শুনে যাই। হাসান মামুন ভাই, যেই সময়টা আমাদের হাতে আছে, ফেব্রুয়ারিতে বলা হচ্ছে নির্বাচন হবে, ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয়, এখন পর্যন্ত এই যে মৌলিক যে বিষয়গুলোতে বিভেদ রয়েছে, এই সময়ের মধ্যে মনে করেন যে আসলে ঐক্য আসা সম্ভব? আমার তো মনে হয় যে আমরা অনেক সংকটই অতিক্রম করেছি, যেটা আজাদ ভাই বলছিলেন। মাঝে তো সরকার পদত্যাগ করবে এরকম সিচুয়েশনও তৈরি হয়েছিল, মানে তাই না, এরকম শঙ্কা, এবং সরকারের তরফ থেকেও কিন্তু এরকম বক্তব্য দেওয়া হয়েছিল যে যদি এইসব চলতে থাকে তাহলে আমরা পদত্যাগও করতে পারি, এইরকম ব্যাপার ছিল। তো সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর সহায়তাতেও এই পরিস্থিতি থেকে উত্তরণ হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কের অবনতি, এটা বলতে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো প্রকাশ্যে এসেছিল। তো সেই সিচুয়েশন তো কাটানো গেছে। আচ্ছা, কালকে যে বৈঠকের কথা বলা হলো সেটা মানুষকে স্বস্তি দিয়েছে। এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই। কালকে এক অনুষ্ঠানে আমাদের এক ইংরেজি দৈনিকের সম্পাদক, আলোচিত সম্পাদক, উনি একটা কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ মনে করি, যে বাংলাদেশে এখন 3 জন ব্যক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। একজন হচ্ছেন প্রধান উপদেষ্টা, আরেকজন সেনাপ্রধান, আরেকজন হচ্ছেন বিএনপির প্রধান। উনি হতে পারেন তারেক রহমান, উনি হতে পারেন তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ফখরুল ইসলাম আলমগীর সাহেব। এই 3 জন যদি একত্র হতে পারেন এবং একত্রে কিছু চান, সেটা প্রতিহত করা সাধ্য সম্ভবত কারণ নাই। এটা আমি মনে করি যে তারা যদি এক জায়গায় আসতে পারেন, এবং রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এখানে মাহমুদুর রহমান মান্না একটা বক্তব্য দিয়েছেন পরশুদিন। উনি বলেছেন যে যদি আমরা কাদা ছোড়াছুড়ি করতে থাকি তাহলে কেউ লাভবান হব না। এবং আজকে কিন্তু তারেক রহমান সাহেব সেটাই ইঙ্গিতে বলেছেন যে অপশক্তি সুযোগ নিতে পারে, অপশক্তি যেই হোক, বা জনগণ জানে অপশক্তি কি, আমাদের তো অভিজ্ঞতা আছে। এই অপশক্তির সুযোগ কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে এ বিষয়ে আসলে আমি মানিক ভাইয়ের কাছে শুনবো, তবে বিরতির পর। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন এখন প্রকাশ, সঙ্গে আছে আমি বেলায়েত হোসেন। আমরা আলোচনা করছিলাম কোন পথে বাংলাদেশ, আলোচনায় ছিলাম আমরা। মানিক ভাইয়ের কাছে একটি প্রশ্ন করে এই পর্ব শুরু করতে চাই। মানিক ভাই অপশক্তির কথা বলেছেন, হাসান মামুন ভাই, অপশক্তিকে তো নানাভাবে ব্যাখ্যা করা হয়। এক দল আরেক দলকে অপশক্তি বলে, আবার গণতান্ত্রিক অগণতান্ত্রিক কথা বলা হয়। আগামী নির্বাচন যখন সামনে, সময়ও বেশি নেই, এই অপশক্তি যদি আমরা কোন পথে বাংলাদেশে, এই আলোচনাটা যখন করছি, অপশক্তি আসলে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, কি আশঙ্কা করছি আমরা? একটা সফল গণ অভ্যুত্থানের পরে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়াটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা যদি নিকট অতীতে দুটো বিপ্লব বা অভ্যুত্থানের উদাহরণকে সামনে রাখি, প্রথম হচ্ছে মিশর 2010 সালে যে সেখানে বিপ্লব হলো। 1 বছর মাত্র এই বিপ্লব টেকসই হয়েছে। সেই সময় নির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুরসিকে উৎখাত করেন তারই নিরাপত্তা উপদেষ্টা আবদুল্লাহ সিসি সেনাবাহিনীর সহযোগিতায়। এখনও সেই ধরনের শাসনই চলছে সিসির কর্তৃত্বে। আবার যদি আমরা তিউনিসিয়ার দিকে তাকাই, 2011 সালে সেখানে জেসমিন বিপ্লব হয়েছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে না আসতে পারায় সেখানে ইসলামপন্থী আন্নাহাদা এবং বাম ফ্রন্ট, যেটা বামপন্থীদের জোট, সেই দুটো রাজনৈতিক জোটের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব সংঘাতের কারণে শেষ পর্যন্ত আসলে বিপ্লবের সুফল তিউনিসিয়ার জনগণ পায়নি। এখন কি হয়েছে, সেখানে বিশ্ব ব্যাংকের সাবেক প্রতিনিধি ডক্টর কয়েস সাইদ, তিনি সম্পূর্ণভাবে বিরাজনীতিকরণ শুরু করেছেন। তো তাহলে আমরা কি দেখলাম, যে দুটো রাষ্ট্রে সফল গণ অভ্যুত্থান বা বিপ্লব হবার পরেও টেকসই হলো না। এখন একটা প্রশ্ন ঘুরে ফিরে উচ্চারিত হচ্ছে যে এখনই কেন জুলাই সনদ কার্যকর করতে হবে, গণভোট হতে হবে, কেন ভোট হয়ে যাক, নির্বাচিত সরকার এলেই তো হবে। কিন্তু না, জনগণের অভিপ্রায় হচ্ছে এখনই হতে হবে, কারণ রাজনীতিকরা বারবার প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। 1971 সালে গৌরবান্বিত মুক্তিযুদ্ধের পরে আমরা কি আশাভঙ্গ হইনি? ঘোষণাপত্রে তো লেখা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সেটা কি 5 বছরে নিশ্চিত হয়েছিল? হয়নি। দেখুন, 1979 সালে যে প্রথম নির্বাচন হলো, সেখানে বিএনপির
ইশতেহারের মধ্যে ছিল যে জাসদের 34,000 নেতাকর্মীর হত্যার বিচার হবে, কিন্তু সেই বিচার হয়নি। এমনকি এই যে জাসদ, যারা আসলে আওয়ামী লীগের দ্বারা নিপীড়নের শিকার হয়েছিল, তাদের নেতাকর্মী হত্যাকাণ্ডের মুখোমুখি হয়েছিল, তারা কি করলো? শেষ পর্যন্ত সেই জাসদ আওয়ামী লীগের সঙ্গে জোট করে ক্ষমতার ভাগাভাগি করলো। এরপরে আমি যদি এরশাদের সময়ের কথা বলি, 82 থেকে 91 পর্যন্ত 350-র বেশি মানুষ গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। কই 91-এর পরে তাদের কি বিচার হয়েছে? এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে? এই হত্যাকাণ্ডের বিচার যদি হতো তাহলে তো হোসেন মোহাম্মদ এরশাদ সহ অনেককে শাস্তির মুখোমুখি হতে হতো, হয়নি তো। এরপরে গত 16 বছরে কত কি হয়েছে, লগি বৈঠা থেকে শুরু করে সেই শাপলা চত্বরের ঘটনা যদি বলি, মোদি বিরোধী আন্দোলনের কথা যদি বলি, আমরা যদি সেই পিলখানা কিলিং বলি, কোনোটারই তো বিচার হয়নি। এবং গণ অভ্যুত্থানের পর বারবার জনগণ প্রতারিত হয়েছে, এবার আর জনগণ প্রতারিত হতে চায় না। 91-এ 3 জোটের রূপরেখার কয়টা বাস্তবায়ন হয়েছে? মাত্র একটা, সংসদীয় ব্যবস্থায়, আর বাকিগুলো হয়নি। তো এ কারণেই এখন জনগণ এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময়েই আসলে এগুলো নিশ্চিত করতে চায়। সেই জন্যে রাজনৈতিক দলগুলোকেও নির্মোহভাবে ভাবা উচিত যে এই দায়টা আমি না নিয়ে বরং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই কাজটি করে দেয় তাহলে আমার জন্য তো খারাপ কিছু নয়, তাই না? আর এই যে আমাদের দেয়ালে দেয়ালে জুলাই আগস্টে সাধারণ মানুষ কি লিখলো, তার মনের কথাগুলো লিখলো। আমরা 16 বছরই বলে এসেছি শেখ হাসিনার কোনো বিকল্প নেই। জনগণ তো দেয়ালে লিখে দিয়েছে বিকল্পকে, তুমি আমি আমরা, তাই না? একজন রিকশাওয়ালার সন্তানও যেন প্রধানমন্ত্রী হতে পারে সেই ধরনের রাষ্ট্র কাঠামো তৈরি করবার জন্যই তো রক্তদান করা। তো তাহলে আমার এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা রাষ্ট্র কাঠামোর মধ্যে যদি সবার অংশগ্রহণ নিশ্চিত করতে পারি, তাহলে রাজনৈতিক দলগুলো সেটা কেন মেনে নিতে পারছে না? এখানে প্রশ্ন যে এই যে নোট অফ ডিসেন্ট বলি বা সংস্কার কার্যক্রমের বিষয়গুলো বলি, এইগুলো নিয়ে এত প্রতিবন্ধকতা কেন? জনগণ কি চায়? যে ক্ষমতার ভারসাম্য তৈরি হোক, একজনের কাছে নিরঙ্কুশ ক্ষমতা না থাকুক। এখন সেই জায়গায় গিয়ে আমাদের যেটা হচ্ছে যে এই বিভেদটা বাড়ছে। এটা যত বাড়বে, ওই যে আপনি যে শুরু করেছিলেন যে আমরা একটা অন্ধকারের সরণিতে চলে যাব। জি হাসান মামুন ভাই, যে কথাটি তুলেছেন মানিক ভাই, জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে। জুলাই সনদ নিয়ে একটা ব্যাপক বিতর্ক হচ্ছে এই মুহূর্তে। আবার গণভোট একই দিনে হবে নাকি আলাদা দিনে হবে সেটা নিয়েও বিতর্ক আছে। তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তী সরকারকে বলা হচ্ছে এই অন্তর্বর্তী সরকার যাতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দেয়। এই যে রাজনৈতিক আলাপগুলো দেখছেন এখন রাজনীতির মাঠে, এগুলাকে আপনি একজন বিশ্লেষক হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, এগুলো কি আসলে শুধুই আলাপ করে সময় পার করে দেওয়া মনে করছেন নাকি আসলেই বিভেদ? এখান থেকে সমাধানের পথ আসলে কি? না, আমার মনে হয় যে গণ অভ্যুত্থানের পর আমরা যে পরিস্থিতিটা ফেস করছি এটা কিন্তু অস্বাভাবিক না। বিভিন্ন দেশের অভিজ্ঞতায় দেখা যায় যে এইরকম অভিজ্ঞতা সবারই হয়, সবখানেই মোটামুটি কম বেশি। হয়তো এক এক দেশের স্পেশাল কিছু ফিচার থাকে, সেজন্য কিছু ভিন্নতা হয়, কিন্তু সব দেশেই হয়। এই যে আমিরুল মমিন ভাই যেগুলো বলছিলেন যে আমরা তো মধ্যপ্রাচ্যে থেকে নিয়ে উত্তর আফ্রিকা পর্যন্ত যে জেসপিন রিভলিউশন ছড়িয়ে পড়লো, সেখানে কিন্তু ইতিবাচক পরিণতি খুব কম দেখেছি, খুব কম, নেই বললেই চলে। কোনো কোনো দেশ কিন্তু ধ্বংস হয়ে গেছে, সিরিয়া ইরাকের কথা এখানে বলা যায়, তাই না? সেখানেও কিন্তু গণ অভ্যুত্থানে ঢেউ লেগেছিল। আবার পাশাপাশি আমরা দেখি যে এই অঞ্চলে কিন্তু অভিজ্ঞতা কিছুটা ভালো, যেমন শ্রীলঙ্কার অভিজ্ঞতা ভালো। সেখানেও কিন্তু 2-2.5 বছরের মধ্যে গণতন্ত্রের উত্তরণ হয়েছে এবং সেখানে একটা ক্ষমতায় নতুন শক্তির উত্থান হয়েছে, যেটা খুবই মানে উল্লেখযোগ্য। এই যে জনতা বিমুক্তি পেরামোনা, তারা কিন্তু 2-3টা আসন থেকে তারা এখন ক্ষমতায় চলে গেছে। মানে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে নির্বাচনে এবং সংসদীয় নির্বাচনে দুটোতেই তারা ভালো করেছে। আচ্ছা, আমরা নেপালে দেখলাম যে 2-3 দিনের একটা গণ অভ্যুত্থান হলো এবং সেখানে একটা নতুন সরকার, এই ধরনের একটা সরকারই এসছে কিন্তু অন্তর্বর্তী সরকার, এবং তারা একটা টাইমলাইন ঘোষণা করেছে 6 মাসের মধ্যে নির্বাচন হবে। তারা কিন্তু সংস্কারের দিকে খুব একটা যায়নি। তা আমি জানি না যে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে তারা এই পথ নিয়েছে কিনা, সেটা কিন্তু হতে পারে। এগুলো কিন্তু হয়, এক দেশ আরেক দেশকে ফলো করে, যে বাংলাদেশ সংস্কারের মধ্যে যে হয়তো জটিলতায় পড়েছে, আমরা যেতে চাই না ইত্যাদি, সেখানেও কিন্তু সংস্কারের চেষ্টা ছিল অতীতে এবং সেই অভিজ্ঞতাও কিন্তু জটিল। তো আমাদের এখানে যারা সংস্কারের ব্যাপারে খুবই উৎসাহী, তাদেরকে আমি একটু সীমিত প্রত্যাশা রাখতে বলবো। সংস্কারটা মানে এটা ক্রসফায়ারের মতো না যে শেষ করে দিলাম, শেষ করে দিলাম যে বিচার বিভাগে বিচার পাওয়া যায় না সুতরাং মেরে ফেললাম। হ্যাঁ, আজকেও গণপিটুনিতে 3 জন মারা গেছে বোধহয় গোবিন্দগঞ্জে।
জি ঢাকার আশপাশেও গণপিটুনি হচ্ছে, তাই না? এগুলো কিন্তু ওইটা যে চোরকে ধরে দিলে ছাড়া পেয়ে যাবে, অতএব মেরে ফেলি। তো সংস্কারটা প্রয়োজন, কোনো সন্দেহ নাই, রাষ্ট্র সংস্কারও প্রয়োজন, মানে সাংবিধানিক সংস্কার প্রয়োজন। কিন্তু এগুলো অর্জন করার পথ আমার মনে হয় না খুব সহজ। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে বিভক্তি আছে। বিশেষ করে বিএনপির অবস্থান, যারা ফেয়ার ইলেকশন হলে ক্ষমতায় যাবে বলে সবার ধারণা, জামাতেরও ধারণা, এনসিপিরও ধারণা, মুখে যাই বলুক, তাই না? তো বিএনপি তো সংস্কারের ব্যাপারে খুবই রেস্ট্রেন্ট, মানে সীমিত অঙ্গীকার করছে। যদিও 31 দফা তার কিন্তু অনেক আগে থেকেই ছিল, গণ অভ্যুত্থানের আগে। সে জানতো না যে দেশে গণ অভ্যুত্থান হবে, কেউ জানতো না, তাই না? আচ্ছা, তো তারপরও তারা সংস্কারের ব্যাপারে কেন নিয়ন্ত্রিত, স্বনিয়ন্ত্রিত? কারণটা হচ্ছে যে তাদেরকে দেশ চালাতে হবে, এটা হচ্ছে তার মানে তার ধারণা। তারা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে তারাই সরকারে আসছে। হ্যাঁ, এবং তারা কিন্তু বলছেও যে আমরা নির্বাহী বিভাগকে খুব দুর্বল করতে চাই না, মানে রাগঢাক রাখছে না, তাই না? তো আমার মনে হয় যে, একটু শেষ করি, আমার মনে হয় যে এই যে রাজনীতিতে বিভিন্ন শক্তির বিভিন্ন রকম অবস্থান, ইভেন সংস্কারের প্রশ্নে, তো এইটাকে বিবেচনায় রাখা ভালো। আর লক্ষ্যটা নির্বাচনের দিকে থাকা উচিত, নির্বাচন যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়। কারণ আমরা কিন্তু সংস্কার পরেও করতে পারবো, কিন্তু নির্বাচন যদি বিঘ্নিত হয়, আমরা কিন্তু নির্বাচন হয়তো দেখা যাবে যে একযুগেও নির্বাচন আর পাচ্ছি না। এটা হতে পারে, এটা হয়েছে। জি জি, সেই প্রশ্ন আমি আজাদ ভাইয়ের কাছে করবো। আজাদ ভাই, গণপিটুনিতে 3 জন নিহতের একটা কথা বলেন। আমার সামনে একটা প্রতিবেদন আছে, সেখানে বলা হচ্ছে অধিকারের প্রতিবেদন। অধিকার, আপনি জানেন যে আমাদের উপদেষ্টা আদিলুর রহমানের একটি সংগঠন, মানবাধিকার বিষয়ক একটি সংগঠন। সেই সংগঠনটি বলছে এই অন্তর্বর্তী সরকারের 14 মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 40 জন। এটাকে কিভাবে মূল্যায়ন করবেন যে এখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে? প্রথমত ধরেন, আপনি প্রশ্নটা শুরু করেছেন একটা ভুল তথ্য দিয়ে। অধিকার আদিলুর রহমান খানের সংগঠন না। এখন উইকিপিডিয়ায় দেখলে ওনাকেই মহাসচিব হিসেবে দেখা। উইকিপিডিয়াতে তো লায়নেল মেসি নারায়ণগঞ্জের তোলারাম কলেজে লেখাপড়া করেছেন। আমি অধিকার ওয়েবসাইটে গিয়ে দেখেছি যে উনি এটার সাথে একসময় সম্পৃক্ত ছিলেন। এখন উনি তো আসলে এখন ওনার ছবি দিয়ে অধিকারের ওয়েবসাইট পরিপূর্ণ। আমি উইকিপিডিয়া কি দিছে আমি সেটা খুব একটা গুরুত্ব দিতে চাই না, কিন্তু এখন উনি যেহেতু একটা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, অধিকারের সাথে ওনার সম্পর্ক নাই। আগে ছিল, সেটা আমরা সবাই জানি। আর অধিকার যে প্রতিবেদন দিয়েছে, সেই প্রতিবেদনের যে তথ্যগুলো আছে, এগুলো সবগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিনা, এই হত্যাকাণ্ডগুলো হয়েছে, আমরা তো দেখেছি, কোনো অস্বীকার করার কোনো ইয়ে নেই। কিন্তু সংজ্ঞার বিষয়ে আমি জানি না ঠিক এইগুলা কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিনা, বা আমরা আগে যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেগুলোকে বুঝতাম, উনি একটু ক্রস ফায়ারের কথা বলেছেন। দেশে কি কোনো ক্রস ফায়ারের কোনো ঘটনা ঘটেছে? ঘটে নাই তো। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলতে আমরা কাস্টোডিয়াল ডেথের কথা বলতাম। এখানে কাস্টোডিয়াল ডেথ আছে কিনা আমি নিশ্চিত না। যদি থাকে, অবশ্যই সেটা তদন্ত সাপেক্ষে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বাইরে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড প্রত্যেকটা হত্যাকাণ্ড দুঃখজনক। কোনো হত্যাকাণ্ডই আমরা কোনোভাবে সমর্থনযোগ্য না। প্রত্যেকটা হত্যাকাণ্ড দুঃখজনক। সেই হত্যাকাণ্ডের পিছনে যেই কারণই থাকুক না কেন, যারাই থাকুক, আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারো নাই। এগুলা প্রত্যেকটা বিষয়ে তদন্ত হবে। আমাদের সরকার প্রধান বারবার অঙ্গীকার করেছেন যে এই দেশটা সবার, এই দেশে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে, সবাই সমান অধিকার নিয়ে বাঁচবে। তারপরেও আপনি এই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যেটা একটু আগে মামুন ভাই বললেন, যে দেশে কিছু অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতার কারণে কিছু পক্ষ কিছু সুযোগ নিয়ে কিছু ঘটনা ঘটাচ্ছে, এগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পুনর্গঠনের মধ্যে দিয়ে আছে। কিন্তু আগে যেরকম আমরা দেখেছি, আমি আগের সাথে কোনো কিছু আসলে মেলাবো না, কারণ আগের মানদণ্ড আর এখনকার মানদণ্ড এক না। সরকার বলে বিচার, সংস্কার, নির্বাচন, এই 3টা সরকারের ম্যান্ডেট, এবং এটাই বলে। সেখানে আইন শৃঙ্খলা, অর্থনীতি এগুলো নাই কেন? বা আইন শৃঙ্খলা নাই, এগুলো আপনার জাজমেন্টাল কথাবার্তা, এগুলো আমি ঠিক ধর্তব্যের মধ্যে নিতে চাই না। আইন শৃঙ্খলা অবশ্যই আছে, আইন শৃঙ্খলা নিয়ে সরকার নিয়মিত কাজ করছে, এবং আপনাদেরকেও মাঝে মধ্যে আপনার আপডেট দেওয়া হয়। মাঝখানে দ্রব্যমূল্য নিয়ে অনেক কথা হয়েছে, দ্রব্যমূল্য নিয়েও সরকার কাজ করেছে, এবং যখন দ্রব্যমূল্য একটা স্থিতিশীল অবস্থায় এসেছে, তখন কিন্তু আর কেউ বলে না যে এখন দ্রব্যমূল্য স্থিতিশীল। দেশের অর্থনীতির অবস্থা কি এখন আসলে? দেশের অর্থনীতি আমরা মনে করি যে একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা যে অর্থনীতিটা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ইনহেরিট করেছে, সেটা বিধ্বস্ত অবস্থায় ছিল, সেটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তবে এই অর্থনৈতিক সংকটটা এত তীব্র ছিল যে এইটা ওভারনাইট, এটাকে আবার রাতারাতি বা আপনি এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেটা আমরা সবাই এক্সপেক্ট করি, সেটা হয়তো কঠিন। হাসান মামুন ভাইয়ের কথা থেকে একটা বিষয় আসছে যে আসলে
12 বছরও নির্বাচন না হতে পারে, এই ধরনের পরিস্থিতিও তৈরি হতে পারে। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে কি হবে সেই প্রশ্নের উত্তর আমি বিরতি পর নিব। দর্শক পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনা করছিলাম কোন পথে বাংলাদেশ, এই বিষয়ে আমরা আলোচনায় ছিলাম আজাদ ভাইয়ের কাছে, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আজাদ ভাই, যে প্রশ্নটা বিরতির আগে করতে চেয়েছিলাম যে আসলে নির্বাচন তো আমরা সবাই আশা করছি যে ফেব্রুয়ারিতে হয়ে যাবে, যদি কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, আমি একটা যদি রাখছি, সেক্ষেত্রে এই সরকার কি করবে, প্রফেসর ইউনূস কি করবেন? আমি আসলে যদি সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত না। প্রথমত যদি একটা স্পেকুলেশনকে ইঙ্গিত করে, তো যেটা স্পেকুলেশন সেটা তো আসলে কোনো সেটা নিয়ে কথা বলার কিছু নাই। আমি যদি বলে আমি আসলে অনেক কিছু এর সাথে জুড়ে দিতে পারি, যদি এটা হয় বা যদি ওটা হয়, এগুলো নিয়ে আসলে এভাবে কথা বলা কঠিন। আমরা মনে করি যে নির্বাচনের জন্য সরকার একটা সময়সীমা ঘোষণা করেছে, সরকার তার সর্বসাধ্য দিয়ে চেষ্টা করবে এই সময়সীমাটা রক্ষা করতে, এবং আমরা আশা করি এবং বিশ্বাস করি যে যে সমস্ত স্টেক হোল্ডার নির্বাচনে আছে, রাজনৈতিক দল সহ জনগণ থেকে শুরু করে প্রশাসন, সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে যাতে সরকার তার ঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচনটা আয়োজন করতে পারে, কারণ এই নির্বাচনটা আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য খুব প্রয়োজন। জি মোহন ভাই, একটা কথা হানা ভোট নিয়ে একটা প্রশ্ন তুলি, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন হাঁ ভোটের ব্যাপারে সবাই আশাবাদী, যেহেতু বাংলাদেশের মানুষ সংস্কার চায় এরকম একটা আলোচনা আছে, কিন্তু যদি কোনো কারণে না হয়ে যায়, এই না হলে কি হবে এটার উত্তর মানুষ খুঁজছে। আসলে না হলে কি ধরনের পরিস্থিতিতে পড়বে বাংলাদেশ? না, ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তো বলেছেন যে না হলে তো পুরো প্রক্রিয়াটাই বাতিল হয়ে যাবে, তাই না? কোনো সংস্কারই হবে না, মানে এই প্রক্রিয়াটা বাতিল হয়ে যাবে, কিন্তু সংস্কার হবে না এই কথাটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না, বা এটা সম্ভব না। কিছু সংস্কার তো হতেই হবে। আর একটা কথা খুবই উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে বিএনপি কিন্তু 31 দফা ঘোষণা করেছে, আমি একটু আগে বললাম যে গণ অভ্যুত্থানেরও অনেক আগে, তাই না? তো এই সংস্কারগুলো করবে এই ব্যাপারে তারা তো অঙ্গীকারবদ্ধ। তো এটা একটা ইতিবাচক যে যারা ক্ষমতায় যাওয়ার ব্যাপারে মানে মানুষের এক ধরনের পারসেপশন আছে, তারা কিন্তু অঙ্গীকার নিজের থেকে করেছে। তো সুতরাং তারা তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবে, এটা খুবই মানে স্বাভাবিক প্রত্যাশা। আর একটা সমঝোতা তো হয়েছিল, সেটা হলো যে নোট অফ ডিসেন্টগুলো যখন বিবেচনায় নেওয়া হয় জুলাই সনদে, তখন কিন্তু একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট সম্ভবত ছিল, বা একটা ঘোষণাও ছিল, সংবাদপত্রে তো প্রতিবেদন এসেছিল যে দল ইশতেহারে যেভাবে দেবে সে অনুযায়ী সে যদি জেতে তাহলে বাস্তবায়ন করবে। এবং সেক্ষেত্রে জুলাই সনদের এই নোট অফ ডিসেন্ট কে কী করলো সেটা খুব একটা বিষয় হবে না, এটা প্রত্যেকের মতো করবে, মূল বিষয়গুলো বজায় রেখে। আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে যে সংবিধান সংক্রান্ত যেসব সংস্কার প্রস্তাব সেগুলো কিন্তু একেবারে কম না। 9টা ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। বিএনপি শুধু না, জামাতেরও কিন্তু নোট অফ ডিসেন্ট আছে, অন্যদেরও আছে, তাই না? তো বিএনপিরগুলো নিয়ে আলোচনা হচ্ছে খালি, কারণ বিএনপি নোট অফ ডিসেন্টের কথা বেশি করে বলছে। তো নোট অফ ডিসেন্টের বাইরে যে বিষয়গুলো আছে সেগুলোও যদি গণভোটে তোলা হয় এবং সেগুলোর ব্যাপারেও যদি হ্যাঁ ভোট আদায় করা যায় জনগণের কাছ থেকে, এবং সেগুলো যদি আগামী সংসদে বাস্তবায়ন করা যায়, তাতেও কিন্তু কম অগ্রগতি হবে না। মানে গণতন্ত্রের বিকাশ বা সুশাসনের অগ্রগতি কম হবে বলে আমি মনে করি না। আর আমি একটা কথা বলেছিলাম যে সংস্কারের পথটা খুব কুসুমাস্তীর্ণ না, এবং এটা দ্রুত অর্জন করা। ক্রসফায়ারের কথাটা আজাদ ভাই বলেছেন, আমি কিন্তু ক্রসফায়ার হচ্ছে এটা বলিনি। আমি বলছি যে সংস্কারটাকে অনেকে ক্রসফায়ারের মতো করে ফেলতে চায়, যে এই মুহূর্তেই করে ফেলতে হবে, জনগণ চাচ্ছে। জনগণ কতটা সংস্কার চাচ্ছে, কোন কোন বিষয়ে চাচ্ছে, এটা কিন্তু পরিষ্কার না। এই কথাটাও বাজারে আছে যে এই যে 48টা বিষয়ে জনগণকে জিজ্ঞেস করা হবে প্রশ্ন, যে হ্যাঁ অথবা না। তো কে 48টা বিষয়ে একমত হবে বা ভিন্নমত হবে? 2-4টা বিষয়তে একমত বা ভিন্নমত থাকতে পারে, এই প্রশ্ন এসছে। তো এটা জবাব দেওয়া হয়েছে যে বিভিন্ন দেশে দৃষ্টান্তগুলো আছে, যেমন টার্কিতে আছে, আরও ইউরোপের দেশে আছে, ইটালিতে হয়েছে, নির্বাচনের আগে গণভোট হয়েছে সংস্কারের জন্য, সংবিধান সংস্কারের জন্য, মানে ফিলিপিন্সে হয়েছে, হ্যাঁ, মিশরে হয়েছে, এবং একাধিকবার হয়েছে গণভোটের দৃষ্টান্ত আছে সংস্কারের জন্য। তো আমাদের দেশেও আমরা করতে পারি, এবং এই জায়গাটায় ঐকমত্য যেটুকু নাই সেটুকু প্রতিষ্ঠা আমরা মনে করি। আমি তো আশা করি যে কালকে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে মানে অনুষ্ঠান আছে সেখানে ইতিবাচক কিছু ঘোষণা আসবে, কারণ সরকারের হাতে এখনও কিন্তু বিষয়টা আছে। ঐকমত্য কমিশন চূড়ান্ত না, ঐকমত্য কমিশনের সভাপতি হচ্ছেন ডক্টর ইউনূস,
এবং তার হাতে কিন্তু এখন সমস্ত কিছু। আর আমি একটা কথা তো বলেছি যে 3 জন যদি একমত হন এটা কিন্তু বাংলাদেশকে এগিয়ে দেবে। 3 জনের নাম আমি বলেছি। সংস্কারের প্রশ্নে তড়িঘড়ি করা যায় না আপনি বলেছেন। মানিক ভাইয়ের কাছে এই প্রশ্নটি নিয়ে আসছি। মানিক ভাই, এত বড় একটা বিপ্লব, গণ অভ্যুত্থান, কোন ভাষায় বলবো, যে ভাষায় বলি, আসলে সংস্কারকে আসলে কোন প্রক্রিয়ায় এগিয়ে নিলে অভ্যুত্থান বা বিপ্লব যাই বলি এটার স্পিরিটও থাকবে, আবার এই যে হাসান মামুন ভাই একটা কথা বললেন যে তড়িঘড়ি করে হয় না, সেই জায়গাটাও ঠিক থাকবে। আসলে যে কার্যক্রম চলেছে, সংস্কার কার্যক্রম, জাতীয় ঐক্যমত্য কমিশন গত কয়েক মাস ধরে করেছে, সব কিছু তো সংস্কারের বিষয়ে আসেনি। একদম খোল নলচে পাল্টে দেওয়ার মতো তো অবস্থা হয়নি। খুব জরুরি বিষয়, যেমন সরকারি কর্ম কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে আমরা কি দেখেছি গত 16 বছর বা তারও আরও বেশি সময়কে যদি ধরি, রাজনৈতিক সাম্প্রদায়িকতা। ধরুন আপনি অনেক মেধাবী, রাষ্ট্র বা যে সরকার ক্ষমতায় এলো সে আপনার মেধাকে বিবেচনা করছে না, সে বিবেচনা করছে আপনার রাজনৈতিক পরিচয়। এটাকে বন্ধ করে দেবার জন্যই তো আসলে জুলাই গণ অভ্যুত্থানে এই 1500-এরও বেশি মানুষ জীবন দিল, অঙ্গহানি হলো, আহত হলো 30,000-এরও বেশি। তো এই যে দেখুন, এই যে মৌলিক বিষয়গুলো, যে আমি মেধাবী হলে আমি চাকরি চাই, আমার রাজনৈতিক মত যাই থাকুক না কেন, সেটা যদি আমার মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব বিরোধী না হয়, কিন্তু আমাকে বিবেচনা করা হয়েছে গত কয়েক দশক ধরে যে আমি কোন পার্টি করি। আচ্ছা, আমি এক্স পার্টি করি, তাহলে ওয়াই পার্টি ক্ষমতায়, আমার এই মেধার কোনো মূল্য নেই, এটা উচ্ছিষ্ট। সেই জায়গা থেকে উত্তরণ, মৌলিক সংস্কারগুলো তো জনগণ প্রত্যাশা করে, তাই না? সেই জায়গাটাতে যদি আমরা একমত হতে পারি তাহলেই তো হলো। এখন প্রশ্ন হচ্ছে যে একমত হওয়া যাচ্ছে না কেন? একমত প্রায় আমরা তো কাছাকাছি চলে এসেছি। যেটা ছিল, এখানে সরকারের অবশ্যই একটা ঘাটতি আছে। আপনারা ঘটা করে জুলাই সনদে স্বাক্ষর নিলেন, ওই সময় তো নোট অফ ডিসেন্ট আপনারা রাখলেন। এখন আবার যখন চূড়ান্তভাবে প্রধান উপদেষ্টার কাছে এটা উপস্থাপন করা হলো, তখন এটাকে সরিয়ে দিলেন। আমি এই সরানোটার পক্ষে, কিন্তু এই প্রক্রিয়াটার পক্ষে না। আপনি যে বউকে দেখালেন, মানে বাসর ঘরে গিয়ে দেখি আরেক বউ, তাহলে তো হলো না। এইরকম তো একটা দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে। এখন এটারও সমাধানের পথ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আছে, তিনি নিশ্চয়ই এটা প্রয়োগ করবেন। এখন দেখুন, এই গণভোট বাংলাদেশে হয়েছে না 3 বার, 77-এ হয়েছে, 85-তে হয়েছে, 91 হয়েছে। তো গণভোটে তো কখনোই না বিজয়ী হয়নি। স্বৈরশাসক এরশাদের আমলে যে গণভোট হয়েছে সেখানে সর্বোচ্চ কম ভোট পড়েছে, তারপরেও হ্যাঁ বিজয়ী হয়েছে। আর যদি আমি তর্কের খাতিরে ধরেই নিই না বিজয়ী হয়ে গেল, আমার সমস্যা কি? জনগণের অভিপ্রায় যা হবে তাই। এটা আমরা চেষ্টা করলাম, হলো না, জনগণ সেটাকে গ্রহণ করেনি, তো তাতে কোনো সমস্যা নাই তো। কিন্তু গণভোট হওয়া প্রয়োজন এটার সাংবিধানিক বৈধতা বা পরবর্তীতে এটার টেকসইয়ের জন্যে। তো এই জন্যে ন্যূনতম সংস্কার অবশ্যই করতে হবে, এটাকে করতেই হবে, এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। একেবারে আমাদের হাতে 1 মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে আজাদ ভাইয়ের কাছে একটা বিষয় একটু জেনে নিচ্ছি। আজাদ ভাই, এই যে সংস্কার, তো গণভোট যখন আয়োজন করবে সরকার, সেই গণভোটের আয়োজন করতে গেলে তো একেবারে দেশের তৃণমূলের খেটে খাওয়া কৃষক, রিক্সা চালক সহ একেবারে তৃণমূলের মানুষও এই গণভোটে ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন, কিন্তু তিনি তো সাংবিধানিক বিষয়গুলো বুঝবেন না। সরকার কি পদক্ষেপ নেবে যে ওই মানুষটার কাছে সংস্কারের বার্তাটা পৌঁছে দেবে, ওই মানুষটাও সংবিধানের যে 48টা জায়গায় পরিবর্তন আসছে সেই বিষয়টা তার কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সরকার কী ধরনের পদক্ষেপ নিতে পারে? সরকার ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে এবং আমরা মনে করি যে এটা সরকারের একার দায়িত্ব না। সংস্কার প্রক্রিয়ার সাথে দেশের এই মুহূর্তে ক্রিয়াশীল 30টার মতো রাজনৈতিক দল সম্পৃক্ত আছে। তারা তাদের মতামত দিয়েছেন, তাদের কিন্তু মানুষের কাছে তাদেরও তাদের বার্তাটা নিয়ে যেতে হবে, মানুষকে বলতে হবে। তো আমরা মনে করি যে সরকার যদি তার নির্দিষ্ট উপায়গুলো অবলম্বন করে বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেয়, পাশাপাশি আপনার রাজনৈতিক দলগুলো পৌঁছে দেয়, এবং আমাদের গণমাধ্যম যারা সংস্কার প্রক্রিয়াটাকে প্রতিদিন প্রতি মুহূর্ত কভার করেছে, দীর্ঘ একটা সারাদিন ধরে আপনার আলোচনা চলেছে, সেটা লাইভ কভার করেছে, আমাদের গণমাধ্যমও কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে এই সংস্কার প্রক্রিয়াটাকে মানুষের সাথে তুলে ধরার জন্য। তারাও যদি এই প্রক্রিয়াটা নিয়মিত চালু রাখে বা মানুষের কে সচেতন করার জন্য তাদের যে দায়িত্ব, তাহলে এখনো যে বলা হচ্ছে যে মানুষ আসলে জুলাই সনদ বুঝে না, সংস্কার বুঝে না, পিআর বুঝে না, এই কথাগুলো কতটা যৌক্তিক? এগুলো মানুষকে বোঝাতে হবে। মানুষ যে সব কিছু বুঝতে মানে একদম প্রথম দিনেই বুঝে যাবে বিষয়টা এরকম না। সরকারও তার মতো করে চেষ্টা করবে, আপনি গণমাধ্যমের সাথে সম্পৃক্ত, আপনিও চেষ্টা করবেন, রাজনৈতিক দলগুলো চেষ্টা করবে। সবার যদি একটাই লক্ষ্য থাকে এদেশের ভালো, তাহলে কালেকটিভ একটা এফোর্ট দিতে তো কোনো অসুবিধা নেই। আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে
প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর অনেকগুলো দেশ সফর করেছেন। আমি নিজেও অনেকগুলো সফর কভার করেছি। আমি দেখেছি যে আসলে উনি বিশ্ব নেতাদের সঙ্গে অনেক ঘনিষ্ঠভাবে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছেন। সেই অর্থে বলতে গেলে এই সফরগুলো থেকে বাংলাদেশ আসলে কী পেল? বাংলাদেশের কূটনৈতিক সাফল্য কি একদম যদি একটু সংক্ষেপে বলেন, এখনও বাংলাদেশের নানা জায়গায় আমরা শুনছি ভিসা জটিলতা সহ অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে। আপনি প্রশ্ন অনেক বড় করেছেন। আমাকে যদি সময় দেন তাহলে আমি এটা নিয়ে আপনাকে দীর্ঘ একটা আলোচনা আমরা করতে পারি। যদি এক কথায় বলতে বলেন, আমরা মনে করি যে আমাদের দেশের বিরুদ্ধে আমাদের যে বিপ্লবের পরে আমাদের দেশে অস্থিতিশীল একটা অবস্থা তৈরি করার জন্য অনেক স্টেক হোল্ডার অনেকভাবে চেষ্টা করেছে। বিশ্ব নেতাদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার যে মিটিংগুলো হয়েছে সেখানে আমরা তাদের কাছে আমাদের দেশের মানুষের প্রকৃত বার্তাটা পৌঁছাতে পেরেছি। পাশাপাশি আপনি একটু আগে ইকোনমি নিয়ে কথা বলেছেন, আমাদের যে ইকোনমিক রিবিল্ডিংয়ের একটা বিষয় আছে, অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর একটা বিষয় আছে, সেটার জন্য তাদের সাথে আলোচনা করেছেন। আমাদের যে সংস্কার প্রক্রিয়াটা সেটাও বিশ্ববাসীকে বোঝানোর চেষ্টা করেছেন, কারণ ইন্টারন্যাশনাল অনেক বন্ধুপ্রতিম দেশ আছে যারা আমাদের দেশে রাজনীতি নিয়ে, একটু আগে নেপালের কথা হলো যে নেপাল আমাদের কাছ থেকে হয়তো আমাদের অভিজ্ঞতাটা তারা জেনে তারা তাদের দেশে প্রয়োগ করার চেষ্টা করছে। এরকম আমাদের দেশের ব্যাপারে বহির্বিশ্বেও কৌতূহল আছে। এখানে এই যে বাংলাদেশে কী হচ্ছে এটা নিয়ে আপনি জানেন অনেক ধরনের অপপ্রচার বাইরে চলছে। এই অপপ্রচারগুলো অপপ্রচারে কেউ যাতে বিভ্রান্ত না হতে পারে, এই সফরগুলো সেই ভূমিকাটাও রেখেছে। আপনি যদি সংক্ষেপে আমাকে বলতে বলেন তাহলে আমি শুধু এটুকুই বলতে পারি। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।